গল্প নিষিদ্ধ তুমি আমার। লেখা উনেলা রহমান। পর্ব 14। রাফা ঘুরে ঘুরে প্রত্যেকটি রুম দেখছে। প্রত্যেকটি রুমের চিত্র এক, শুধু একটি বসার জন্য কাউচ বা সোফা। কোন বেড নেই। পড়ার জন্য শুধু বই আর বই। শুধু গ্লাস আর গ্লাস। কোথাও কোন পর্দা নেই, তবে রুদ্রর রুমে সম্পূর্ণ কালো পর্দা দিয়ে ঢাকা, কখনো যদি প্রয়োজন হয় কালো পর্দা দিয়ে ঢেকে রাখে। রাফা অবাক হয়ে রুদ্রর দিকে তাকালো। রুদ্র জানে রাফার মনে কি চলছে। শুধু প্রশ্ন আর প্রশ্ন। এত সব প্রশ্নের উত্তর যে দেওয়া সময় এখনো হয়নি, তা হয়তো রাফাকে বলে বুঝাতে পারবে না। তবে রুদ্র জানে রাফা কি জানতে চায়। রুদ্র নিজে থেকে বলল, অবাক হচ্ছ, তাই না? রুমে আর কোন ফার্নিচার নেই, শুধু বই আর একটা কাউচ? আসলে ফার্নিচার এখনো নিয়ে আসা হয়নি। এলাম মাত্র কদিন, আর তাছাড়া আমি রাতে ঘুমাই না। কাউচে বসে বসে প্রচুর বই পড়ি। বই পড়তে ভালো লাগে আমার। ইনসোমনিয়া আছে, আমি ঘুমাতে পারি না। নির্দ্বিধায় মিথ্যা কথা বলে দিল রুদ্র, কারণ আলী প্রতাপ তাকে আগে থেকেই ইশারায় না করে দিয়েছে। এই মুহূর্ত সত্য বলার জন্য সঠিক সময় নয়। সঠিক সময় এলে বলবে। তবে রুদ্র জানতে চাচ্ছে রাফার ব্যাগের ভিতর রূপা আসলো কি করে, তাই বলল, আচ্ছা তোমার ব্যাগে কি কোন রূপার কিছু আছে, পিন ক্লিপ বা অন্য কোন কিছু? রাফা মনে করতে পারল না। সাথে সাথে ব্যাগে হাত দিল। হাত দিয়ে দেখল রূপার একটি ধাতব বস্তু, কিন্তু এটা কি চিনতে পারছে না রাফা। রাফা রুদ্রের সামনে হাত ধরে বলল, এটা তো আমার নয়, এটা কি করে আমার ব্যাগে এলো? রুদ্র 2 পা পিছিয়ে গেল, আবার সে জ্বলন্ত অগ্নি অনুভূত হচ্ছে রুদ্রের। সাথে সাথে 2 পা পিছিয়ে বলল, রাফা এটি তোমার না হলে তুমি এটি কোথাও ফেলে দিয়ে আসো। আলী প্রতাপ বুঝতে পারলেন রূপাটি বের করে হাতে ধরার সাথে সাথে। আলী প্রতাপও বুঝতে পারলেন উনাদের গ্লাস হাউজে কোথাও রূপা চলে এসেছে। সাথে সাথে উনি আর দেরি করলেন না, চলে এলেন রুদ্রের ঘরে। রাফা চমকে তাকালো পিছনে। দেখলেন আলী প্রতাপ দাঁড়িয়ে আছে। রাফা বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। আলী প্রতাপ ওয়ালাইকুম আসসালাম বলে বললেন, রাফা রূপাটি আমার কাছে দাও। আলী প্রতাপ যেহেতু অনেক অভিজ্ঞ এবং মানুষের মধ্যে থেকে অভ্যস্ত, তাই রূপা ধরলে একটু যন্ত্রণা হলেও খুব কষ্ট হবে না। রুদ্র মাত্রই মানুষের মধ্যে থাকা শিখেছে, রুদ্রের পক্ষে এর তাপদাহ সহ্য করা সম্ভব নয়। আলী প্রতাপের হয়তো শুধু একটু হাত পড়বে, কিন্তু রুদ্রের মতো অস্থিমজ্জা গলে গলে পড়বে না। রুদ্র চুপ করে রইল, জানে আলী প্রতাপ তাকে বাঁচানোর জন্য এসেছে। রাফা রূপার বস্তুটি দিয়ে দিল আলী প্রতাপের হাতে, পড়ে বলল, আঙ্কেল আমি জানি না এটি কার, হঠাৎ করে দেখলাম আমার ব্যাগে। আলী প্রতাপ রূপার ধাতব বস্তুটি হাতে ধরে জ্বলন অনুভব করছে, কিন্তু মুখে হাসি দেখিয়ে বলল, হয়তো তুমি জানো না, হয়তো তোমার ক্লাসমেটদের কেউ রেখেছে। সমস্যা নেই, আমার কাছে দাও, আমি তাদেরকে বুঝিয়ে দিব। রাফার মাথায় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই বস্তুটি তো ও ফেরত দিতে পারত, আলী প্রতাপেই কেন এর দায়িত্ব নিতে হবে? কিন্তু প্রশ্ন করাটা বেয়াদবি মনে করল। তাই প্রশ্ন করল না। চুপচাপ বস্তুটি হাতে দিয়ে দিল। এদিকে রুদ্র ধীরে ধীরে আলী প্রতাপ মিলিয়ে যেতেই রুদ্রের জ্বলন যেন একটু একটু করে মিলিয়ে গেল। রুদ্র স্থির হয়ে কাউচে বসে একটু শীতলতা অনুভব করতে লাগল। রাফা এক দৃষ্টিতে তাকিয়ে রইল রুদ্রের দিকে। এখন রুদ্রকে দেখে একটু অন্যরকম লাগছে। শান্ত স্থির লাগছে। কিছুক্ষণ আগে মনে হচ্ছিল রুদ্র যেন অভিনয় করছে। শান্ত থাকার, কিন্তু ভিতরে ভিতরে কোথাও একটা অস্থিরতা কাজ করছিল। কিন্তু এখন রুদ্র রিল্যাক্স হয়ে সোফায় বসে আছে। রুদ্র রাফার দিকে তাকিয়ে বলল, এখানে এসো রাফা, বসো। রাফা একটু দূরত্ব বজায় রেখে সোফায় বসল ঠিকই, তবে ওর চোখ দুটো শুধু এদিক ওদিক ঘুরছে। ওর কেমন যেন সবকিছু আজব লাগছে। একটা মানুষের ঘরে ঘুমাক না ঘুমাক, কিন্তু বেড থাকবে না কেন? বিছানা থাকবে না কেন? এক মুহূর্তের জন্য কি একটু বিছানায় শুতে ইচ্ছা করে না? বসে থাকতে থাকতে না ঘুমাক, কিন্তু কোমর লেগে যায় না? একটু সোজা হয়ে শুতে ইচ্ছা করে না? রাফা তো কখনো একনাগাড়ে এতক্ষণ বসে থাকতে পারে না। রুদ্র হঠাৎ বলে উঠল, সবকিছু তৈরি করা আছে। আজকে বা কালকের মধ্যে নিয়ে আসবে। এরপরে যখন তুমি আসবে দেখবে অন্য সব 10টা রুমের মতো আমার রুমও সুসজ্জিত ফার্নিচার দিয়ে। রাফা মনে মনে ভাবল, এই লোক কি করে বুঝে যায়। যতবার রাফা মনে মনে কিছু বলে। এবার আর রুদ্র উত্তর দিল না।
এবার উত্তর দিলে হয়তো ধরা খেয়ে যাবে। এমনি অনেক প্রশ্ন রাফার মনে। তাই চুপচাপ রইল কিছুক্ষণ। পরে রাফার দিকে তাকিয়ে বলল, চলো তোমাকে আশেপাশে পরিবেশটা ঘুরিয়ে দেখাই। রুদ্র হাত বাড়ালো রাফার দিকে। রাফা আমতা আমতা করছে, হাত দেবে কি দিবে না। পরে কি মনে করে যেন রাফা হাত দিয়ে ফেলল রুদ্রের হাতে। আসলে রুদ্র যখন কিছু বলে বা রাফার দিকে তাকিয়ে থাকে, রাফা চুম্বকের মতো টান অনুভব করে, কোনোভাবে এই টানকে অগ্রাহ্য করতে পারে না রাফা। রুদ্র দাফাকে নিয়ে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নর্মাল মানুষের মতোই গ্লাস হাউস থেকে বের হয়ে আশেপাশে দেখাতে লাগল। রাফা যেন চক্ষু ছানাবড়া হয়ে গেল। এ কি সৌন্দর্য! এখানে ব্রাহ্মণবাড়িয়ার মতো একটা জায়গায় এরকম সুন্দর প্লেস পাহাড়ে অঞ্চলের উপরে রাফা স্বপ্নেও ভাবতে পারে না। কিন্তু রাফা এটা জানে না, এটা বান্দরবন নয়। রাফাকে নিয়ে যখন রুদ্র এখানে এসেছিল তখন রুদ্রের গতি কতটা ছিল রাফা বুঝতে পারেনি, কারণ রুদ্র রাফার মনোযোগ আকর্ষণ করেছিল রাফার চোখের দিকে তাকিয়ে। তাই ঘন্টায় রুদ্রের গতিবেগ কত ছিল এটা রাফা কল্পনাও করতে পারবে না। এটা যে ব্রাহ্মণবাড়িয়া নয়, এটা যে অন্য কোন জায়গা তার রাফা নিজেও জানে না। রাফা ঘুরে ঘুরে সবকিছু দেখতে লাগল। সুন্দর লেকের উপরে সুন্দর ছোট ছোট কাঠের সাঁকো, বড় পাইন গাছ, কি নেই এখানে। যেন মনে হচ্ছে কোন ছবির দৃশ্য দেখছে। মনে হচ্ছে বিদেশি কোন ছবির দৃশ্য। মনে হচ্ছে কোন চিত্রকর তার সুন্দর হাত দিয়ে সুন্দর একটি দৃশ্যপট এঁকেছে, যেখানে রাফা জীবন্ত সবকিছু দেখছে। যেন সবকিছুর শব্দ শোনা যায়। পাতার মর্মর শব্দ, পাখির কুহু কুহু শব্দ, দূরে কোথাও বাতাসের শনশন শব্দ। মনে হচ্ছে পাতাগুলো বাতাসে উড়ে বেড়াচ্ছে, এরকম শব্দ। প্রত্যেকটা শব্দ রাফা কানে নিখুঁতভাবে শুনতে লাগল। শুনবে না কেন, এখানে যে মাইলের পর মাই, বরং তারও বেশি জায়গা জুড়ে শুধু ওদেরই আধিপত্য। এখানে যে আশেপাশে কোন মানবের অস্তিত্ব নেই। নেই কোন কোলাহল, নেই কোন গাড়ি ঘোড়ার আওয়াজ। শুধুমাত্র প্রকৃতি আর ভ্যাম্পায়ারদের জাতিদের বসবাস। এটি তাদের জন্য সুরক্ষিত এলাকা। এই এলাকার ভিতরে কোন শত্রুপক্ষ ঢুকতে পারে না, ড্যানিয়েল পর্যন্ত ঢুকতে পারে না এখানে। রাফা মুগ্ধ হচ্ছে প্রত্যেকটি পদে পদে। প্রত্যেকটি দৃশ্য দেখে রাফা মুগ্ধ হচ্ছে। রুদ্র জিজ্ঞেস করল, তোমার ভালো লাগছে এখানে? রাফার সাথে সাথে মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক ইশারা করে বুঝালো। রুদ্র বলল, চলো তোমাকে আরেকটা সুন্দর জায়গায় নিয়ে যাই। বলেই রাফার চোখে হাত রাখল রুদ্র। কারণ এখন রাফাকে নিয়ে যে 1 সেকেন্ডের মধ্যে উড়ে সেখানে পৌঁছে যাবে, রাফাকে বুঝতে দেওয়া যাবে না। রাফা বুঝবে এই জায়গা আশেপাশেই কোথাও ছিল, তাই রাফাকে চোখ বন্ধ করতে বলে 21 কদম হাঁটতে হাঁটতে সেকেন্ডের মধ্যেই পৌঁছে গেল সেই জায়গায়। এসে ধীরে ধীরে রাফার চোখ দুটো থেকে হাত সরিয়ে দিল রুদ্র। তারপর বলল, দেখো সামনে। রাফা দেখল সুন্দর ফুলে ফুলে সজ্জিত সম্পূর্ণ একটি এলাকা। বড় বড় ফুল গাছ, ছোট ছোট ফুল গাছ। ফুল গাছের ফাঁকে ফাঁকে সুন্দর ছোট ছোট প্রজাপতি উড়ে বেড়াচ্ছে, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছে রাফা। রাফা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারে না, এই জায়গা ব্রাহ্মণবাড়িয়া মতো জায়গায় কি করে হবে। কখনো টিভিতে নিউজে কোন কিছুতে এরকম জায়গা দেখেনি রাফা। অদ্ভুত নজরে তাকিয়ে রইল রুদ্রের দিকে। রাফার আশেপাশে যতদূর চোখ গেল শুধু ফুল আর ফুল। তবে ফুলের মধ্যে শুধু ব্ল্যাক রোজ এবং ক্রিমসন অর্কিড, অর্থাৎ লাল গাঢ় টকটকে রঙের অর্কিড। এই ফুলগুলো সাধারণত ভ্যাম্পায়ারদের অতিপ্রাকৃতিক শক্তি থাকে তা শোষণ করে বেঁচে থাকে। ভ্যাম্পায়ারদের আশেপাশে আসলে সেরকম কোন ফুল থাকে না, তবে বিশেষ কিছু ফুল আছে যা রাতের বেলা ভ্যাম্পায়ারদের শক্তি যোগাতে সাহায্য করে, যেমন জেসমিন, চাঁদ ফুল ইত্যাদি। তবে রুদ্র প্রতাপ রাফাকে যেখানে নিয়ে এসেছে, এ জায়গাটি এমন একটি জায়গা, রাফা হয়তো ভাবছে এটি কুমিল্লার আশেপাশে কোন জায়গা, কিন্তু আসলে না। মায়ানমার সীমান্তে অবস্থিত ঘন জঙ্গল, অন্ধকারাচ্ছন্ন পাহাড়ি এলাকার লোকচক্ষু সমাগমের আড়ালে থাকা, যেখানে খুব সহজে মানুষের অস্তিত্ব পাওয়া যায় না। সমভূমি পাহাড়ি অঞ্চল, মানুষজনের ছাও সেখানে পড়ে না বললেই হবে। তাই এই অঞ্চলটিকে বেছে নিয়েছে রুদ্র প্রতাপ ও আলী প্রতাপরা তাদের আধিপত্য বিস্তার করার জন্য। রাফা দৌড়ে দৌড়ে প্রত্যেকটি ফুল ছুঁয়ে দেখতে লাগল। এরকম কালো গোলাপ সচক্ষে কখনো দেখেনি রাফা। জীবনে এই প্রথম দেখল। শুধু নাম শুনেছে কালো গোলাপ হয়, কিন্তু কখনো নিজের চোখে দেখেনি।
আজ কি সুন্দর করে দেখছে বিচ্ছিরি কালো রঙের ফুল এত সুন্দর হতে পারে নিজের চোখে না দেখলে বুঝতে পারত না রাফা। আবার চোখ চলে গেল অর্কিড ফুলের দিকে। লাল টকটকা অর্কিড ফুল এরকম ফুলও রাফা দেখেনি। রাফা উচ্ছ্বাসিত হয়ে রুদ্র প্রতাপের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এ কেমন ফুল? বাংলাদেশের মধ্যে এরকম ফুল আছে, কখনো টিভিতে বা কোথাও দেখায়নি কেন? রাফা মুখ খুলে প্রশ্নটি না করলেও রুদ্র প্রতাপ জানে রাফার মনে এই প্রশ্নটি অনেকক্ষণ ধরে ঘুরছে। রুদ্র মনে মনে উত্তর তৈরি করে নিল। বলল, এটি আমাদের জন্য নির্ধারিত। বাহিরের কারো অনুপ্রবেশ নিষেধ, আর এই ফুল চাষ করার জন্য বাহিরে থেকে আমরা চারা বীজ নিয়ে এসেছিলাম এবং এর জন্য যে ধরনের মাটি বা যে ধরনের সার দিতে হয় তা আমরা দিয়ে থাকি, যা শুধু বাইরে থেকে আনতে পাওয়া যায়। আর এখানে যেহেতু বাহিরে কারো অনুপ্রবেশ নিষেধ, তাই কখনো কোন টিভিতে বা অন্য কোন প্রোগ্রামে এই ফুল বা এই জায়গা কখনো দেখনি তুমি। রাফা ঠাস করে প্রশ্ন করে ফেলল, তাহলে আমাকে কেন নিয়ে এলেন এখানে? রুদ্র প্রতাপ এক মুহূর্ত কাল বিলম্ব করল না। সাথে সাথে রাফার দিকে ঝুঁকে এসে বলল, কারণ তুমি আমার থেকে আলাদা নও। তোমাকে আমি আমার হৃদয় দিয়ে অনুভব করি। তোমার স্থান আমার হৃদয়। আমার হৃদয় যার স্থান, সে আমার জন্য নির্ধারিত সুরক্ষিত অঞ্চলে কেন আসতে পারবে না? রাফা রুদ্র প্রতাপের দিকে তাকিয়ে লজ্জা পেয়ে মাথা নিচু করে ফেলল। তারপর ধীরে ধীরে বলল, আমি আপনার হৃদয় থাকি? রুদ্র প্রতাপ একটু মুচকি হাসল। হেসে বলল, হ্যাঁ, আমার হৃদয় ঠিক এইখানে তোমার অবস্থান রাফা। বুকে হাত দিয়ে দেখালো রুদ্র। রাফা কিছু না বুঝেই সাথে সাথে হাত উঠিয়ে দিল রুদ্র প্রতাপের বুকে। কিন্তু এ কি? রুদ্র প্রতাপের শ্বাস প্রশ্বাস কিছুই অনুভব করতে পারছে না রাফা। রাফা বারবার রুদ্র প্রতাপের বুকের বাপাশে হাত দিচ্ছে, কোথাও একটিও হৃদয় স্পন্দন অনুভব করতে পারছে না। রুদ্র প্রতাপ তাকিয়ে রইল। এখন হৃদয় স্পন্দন কোত্থেকে এনে দেখাবে রাফাকে? যার হৃদয় নেই, মৃত, তার হৃদয় স্পন্দন কোত্থেকে এনে দেখাবে রাফাকে? তাই রুদ্র প্রতাপ রাফার মনোযোগ অন্যদিকে নিতে সাথে সাথে আরেকটু ঝুঁকে এসে রাফার কানের কাছে ঘোর লাগা কণ্ঠে বলল, তোমার হৃদয় স্পন্দন শুনতে চাই রাফা। বলেই রাফার কানের কাছে নাক ঘষে হালকা একটু চুমু খেল। রাফার যেন শ্বাসপ্রশ্বাস আটকে গেল। হৃদস্পন্দন যেন ঘন্টায় 1000 কিলোমিটার বেগে দ্রিম দ্রিম করে বাজছে। বোঝাতে পারবে না রাফা ঠিক এই মুহূর্তে কেমন লাগছে রুদ্রর ঠান্ডা শীতল স্পর্শে। ঠান্ডা শীতল স্পর্শ তারপরও রাফাকে এতটা উষ্ণ কিভাবে করে তুলে রাফা বুঝতে পারে না। রুদ্র রাফার চোখের দিকে তাকিয়ে ঠান্ডা শীতল কণ্ঠে বলল, তুমি আমাকে চুম্বকের মতো টানো রাফা। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না যখনই তুমি আমাকে ডাকো। আমি ছুটে যাই তোমার কাছে। নিজেকে নিয়ন্ত্রণ করে রাখতে আমার বড্ড কষ্ট হয়। যেমন এখন হচ্ছে। বড্ড কষ্ট হচ্ছে। মন চাচ্ছে তোমার এই ঠোঁটে একটু ছুঁয়ে দেই। কিন্তু আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না, চেষ্টা করছি। রুদ্র জানে রুদ্রের অতিপ্রাকৃতিক শক্তি এখনো এতটা মানুষের উপযুক্ত হয়নি। এই মুহূর্তে রাফাকে চুম্বন করলে চুম্বনের গার্তা প্রগাঢ়তা বা শক্তির আগ্রাসন সইতে পারবে না রাফার দুর্বল শরীর। রুদ্রের অনিয়ন্ত্রিত অতিপ্রাকৃতিক শক্তি সহ্য করার মতো এখনো সক্ষম হয়নি, তাই রুদ্রকে নিয়ন্ত্রণ করতে হবে নিজের শক্তি। রুদ্র রাফার চোখের দিকে তাকিয়ে ঘোর লাগা কণ্ঠে বলল, মেয়াই। রাফা চট করে তাকালো রুদ্রের দিকে। রুদ্র আর অনুমতির অপেক্ষা না করে ধীরে ধীরে ঠোঁট আঁকড়ে ধরল রাফার। রুদ্র নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে নিজেকে। একটু একটু করে বাড়ছে চুমুর প্রগাঢ়তা। রাফা ঘাড়ের চুলগুলো আঁকড়ে ধরল রুদ্রর। রুদ্র যেন আরও একটু অনিয়ন্ত্রিত হল। চুমুর প্রগাঢ়তা আরও একটু বাড়ল। কোমর পেঁচিয়ে ধরল রাফার। মিশিয়ে ফেলল নিজের শরীরের সাথে, একদম যেন একটি সুতো পরিমাণ জায়গা অবশিষ্ট রাখল না। ঠান্ডা শীতল স্পর্শ রুদ্রের, তবুও রাফা থেকে থেকে উষ্ণতা অনুভব করছে নিজের মধ্যে। রুদ্র অনুভব করছে রাফার ঠোঁটে ঠোঁট রেখে নিজেকে নিয়ন্ত্রণ করা এতটাও সহজ নয়। তবুও রুদ্র নিজের সাথে নিজে যুদ্ধ করছে। রাফাকে চুম্বনরত অবস্থায় নিজেকে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করছে, কিন্তু রুদ্রের চোখ, রুদ্র বুঝতে পারছে, ধীরে ধীরে লাল বর্ণ ধারণ করছে। দাঁতগুলো যেন ধীরে ধীরে আরো ধারালো হচ্ছে। হঠাৎ রাফা রুদ্রকে সরাতে চেষ্টা করছে। রুদ্রের দাঁতের সাথে লেগে রাফার ঠোঁটের একাংশ একটু কেটে গিয়েছে।
রক্ত বের হলো। রুদ্র চোখ দুটো পুরোপুরি লাল বর্ণ ধারণ করল। রুদ্র বুঝতে পারছে রুদ্রের ভ্যাম্পায়ার টিথগুলো ধীরে ধীরে নিজের আকার ধারণ করছে। এই মুহূর্তে ছেড়ে দিতে হবে রাফাকে। কিন্তু রাফার রক্তের স্মেল রুদ্রকে ছাড়াতে পারছে না। রুদ্রকে চুম্বকের মতো টানছে। রুদ্র কি করবে বুঝতে পারছে না। ধীরে ধীরে রাফাকে যেন নিজের মধ্যে গলিয়ে নিতে লাগল। চুম্বকের মতো নিজের দেহের সাথে মিশিয়ে ফেলতে লাগল। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।